ভূত আছে কি নেই তা নিয়ে রয়েছে বিস্তর মতপার্থক্য। তবে ভূতের গল্পে কিন্তু সবাই মজে। এমন অনেক ব্যক্তি আছেন ভূতের অস্তিত্ব বিশ্বাস করেন না। তাদের মধ্যে আবার অনেকেই এমন সব অলৌকিক ঘটনায় জড়িয়ে পড়েছেন যে ভূত নেই এ কথা আর বলতেও পারেন না। নামি দামি লেখকদের গল্পের ভাণ্ডার থেকে আজ তেমনই একটা গল্প শোনাতে চলেছি। ভূত বাগানের কথামালার পক্ষ থেকে লেখক প্রবোধনাথ রচিত গল্প প্লানচেট। আমার বন্ধুরা বলতো প্লানচেট, আমি বলতাম প্লেইং চিট, অর্থাৎ কিনা বিশ্বাসের সুযোগ নিয়ে সরল মানুষদের চিট করা। ওরা আমাকে বহুবার ওদের সঙ্গে প্লানচেটের টেবিলে বসাতে চেয়েছিল। আমি রাজি হইনি। বলেছি, যা আমি সত্যি বলে মানি না, বিশ্বাস করি না, তার পেছনে 1 মিনিট সময়ও নষ্ট করতে চাই না। অথচ সেই আমি কিনা নিকুঞ্জ মামার সঙ্গে একদিন প্লানচেটে বসে প্লানচেটের প্রতি এতই অনুরক্ত হয়ে পড়লাম যে আমার যুক্তিবাদী বন্ধুরা আমার ভবিষ্যৎ অন্ধকার জেনে আমাকে এড়িয়ে চলতে শুরু করল। নিকুঞ্জ মাইতি অবশ্য আমার কেউ নন, সনতের দূরসম্পর্কের মামা, থাকেন শিলিগুড়িতে। অফিসের কাজে মাঝে মাঝে কলকাতায় এলে ওঠেন সনদদের বাড়িতে। বছর 50-এর মতো বয়স, বিয়ে করেননি। শরদিন্দু বাড়ুজ্যে, বিভূতিভূষণ আর বিখ্যাত বিজ্ঞানী অলিভার জনের লেখা পড়েই নাকি উনি একদিন কৌতুক বসে প্লানচেট নিয়ে মেতেছিলেন। আজ প্লানচেট আর তার শুধু নেশা নয়, বেঁচে থাকার অবলম্বন। আমার বন্ধুবান্ধবদের মধ্যে প্লানচেটের নেশা ধরিয়েছেন ওই নিকুঞ্জ মামাই। আমি যে প্লানচেটে বিশ্বাসী নয়, সনদ একথা নিকুঞ্জ মামার কাছে আগেই বলে রেখেছিল। তাই একদিন সনদদের বাড়ির বৈঠকখানায় নিকুঞ্জ মামার সঙ্গে দেখা হতে আমাকে বললেন, তুমি তো প্লানচেট ব্যাপারটা বিশ্বাস করো না অভিজিৎ, তাই না? হ্যাঁ, কোনো কিছু নিজে না বুঝে না জেনে শুধু লোকের কথায় আমি কিছু মানতে রাজি নই। বাহ, খুবই বুদ্ধিমানের কথা। নিকুঞ্জ মামা মাথা নাড়লেন। এরকম স্পষ্ট বক্তা ছেলেদের আমি সত্যি খুব ভালোবাসি। বেশ, একটা কথা বলো তো অভিজিৎ, যদি আমার সঙ্গে প্লানচেটে বসে আত্মার উপস্থিতি অনুভব করতে পারো, তবে তো প্লানচেট বিশ্বাস করবে। তা করব, আমি স্বীকার করলাম। তবে শোনো, আজ শনিবার, আমরা প্লানচেটে বসছি, তুমিও আমাদের সঙ্গে বসবে। আমি, তুমি, সনত আর সনতের ওই 2 বন্ধু। আমি রাজি হলাম। সে রাতে সনদদের বাড়ির চিলেকোঠায় প্লানচেটের আসর বসল। সনদরা অবশ্য অনেক আগে থেকেই নিকুঞ্জ মামার শিষ্যত্ব গ্রহণ করে এ ব্যাপারে নিজেদের অভিজ্ঞ বলে প্রচার করত।
টেবিলের উপর বিরাট একটা সাদা কাগজে ইংরেজি এ থেকে জেড এবং বাংলা অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বর্ণগুলি বৃত্তাকারে সাজিয়ে লেখা। মাঝে ছোট্ট একটা পিঠ উঁচু টিনের ঢাকনি। ঢাকনির উঁচু দিকটা কাগজের দিকে রেখে আমরা পাঁচজনে ঢাকনিটাকে শুধু স্পর্শ করে রইলাম। ঘরখানা গঙ্গা জল ছিটিয়ে পবিত্র করা হয়েছিল। ঘরে অল্প পাওয়ারের আলো জ্বলছিল। চন্দন ধূপের সুগন্ধে ঘরখানা দেবস্থানের ভাব নিয়েছিল। নিকুঞ্জ মামা হাতে একটা ফটো দেখিয়ে বললেন, এ ফটোখানা তোমাদের সকলেরই বিশেষ পরিচিত। তোমাদের পাড়ারই মানুষ, মাত্র কমাস আগে সুইসাইড করেছে। আজ আমরা এর আত্মাকেই আহ্বান করব। ফটোখানা পল্টুবাবু, তার বড় ভাই এবং পুলিশ প্রশাসনের প্রচার পল্টুবাবু সুইসাইড করেছেন। যদিও পাড়ার অনেক মানুষের মতো আমারও বিশ্বাস সুইসাইড নয়, সম্পত্তির লোভে তার দাদা পল্টুবাবুকে হত্যা করেছে। একটু পরেই আমাদের হাতের ঢাকনিটা নড়ে উঠল, ইতস্তত ঘুরতে শুরু করলো। আমি ঢাকনিটা একটু চেপে ধরলাম। নিকুঞ্জ মামা আমার দিকে তাকিয়ে বললেন, অভিজিৎ, আত্মা এসেছে, তবে সে আজ এসেছে তোমার মাধ্যমে, অর্থাৎ তোমাকেই আজ মিডিয়াম হতে হবে। আমি মাথা নেড়ে সায় দিলাম। অজিত প্রশ্ন করল, আপনি কে? আমার হাতের ঢাকনিটা বর্ণমালা ছুঁয়ে ছুঁয়ে উত্তর জানালো, পল্টু রায়। এবার আমার পরীক্ষার ফল কেমন হয়েছে? ব্যাক ইন ইংলিশ। অজিত শুনে আশ্চর্য হলো। এবার উচ্চ মাধ্যমিকে সত্যি ইংরেজিতে ব্যাক পেয়েছে। আমরা ক ভাই বোন? পরিতোষ জিজ্ঞাসা করল। 2 ভাই 2 বোন। পল্টু রায়ের আত্মার সঠিক উত্তর। আপনি কেন আত্মহত্যা করলেন? সনদ জানতে চাইল। আত্মহত্যা নয়, আমাকে হত্যা করেছে আমার দাদা, সম্পত্তির লোভে। উত্তর শুনে সবাই মুখ চাওয়াচাই করল। আরও কিছু প্রশ্ন করা হলো। উত্তর পাওয়া গেল মোটামুটি সন্তোষজনক। তারপর সবার অনুরোধে পল্টুবাবুর আত্মা চলে গেল মহাশূন্যে। নিকুঞ্জ মামা আমার উদ্দেশ্যে বললেন, অভিজিৎ, এবার আশা করি প্লানচেট সম্পর্কে তোমার ধারণা পাল্টাবে। আত্মা যে সত্যি একান্ত মনোসংযোগ করতে পারলে তারা মত্তের মানুষের কাছে এসে ধরা দেয়, এ তো তুমি নিজের চোখেই দেখলে। আর আশ্চর্যর ব্যাপার কি জানো? তুমি অবিশ্বাসী বলে আত্মা তোমাকেই মিডিয়াম হিসাবে বেছে নিয়েছে। আমি মনে মনে হাসলাম, কোনো কথা বললাম না। দুদিনের অফিসের কাজে এসেছিলেন নিকুঞ্জ মামা। পরদিন পুরো অমাবস্যা এবং নিকুঞ্জ মামা থাকবেন বলে ঠিক হলো। সে রাতে প্লানচেটে বসা হবে। আনা হবে সনতের ছোট খুড়িমাকে।
বছর চারেক আগে রোগে ভুগে মারা গেছেন। আমরা সকলেই তাকে চিনি। সনদদের বাড়ির 3 তলার চিলেকোঠায় নীল আলোর তলায় আমরা কালকের 5 জনই বসলাম। আজকের বসার উদ্দেশ্য আমি জানি। আমার মনে যেটুকু সন্দেহ বা সংশয় আছে তা দূর করার জন্যই নিকুঞ্জ মামার আজকের আসর বসানোর ব্যবস্থা। আমি একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ খেয়াল হলো হাতের ঢাকনিটা নড়তে শুরু করেছে। নিকুঞ্জ মামা বললেন, এসেছে, আত্মা এসেছে, তোমরা প্রশ্ন করো, আজ আমি মিডিয়াম। শুনে আমার মনটা খারাপ হয়ে গেল। গতকাল আমি মিডিয়াম ছিলাম, আজ কি না আমার অন্যমনস্কতার কারণে আত্মা আমাকে ছেড়ে নিকুঞ্জ মামাকে মিডিয়াম করল। আমি আঙুলের একটু জোর করতেই দেখলাম ঢাকনিটা আমার দখলে এসে গেল। অবাক নিকুঞ্জ মামা আমার দিকে তাকিয়ে বললেন, এ নিশ্চয়ই ইভিল স্পিরিট, নইলে মিডিয়াম চেঞ্জ করবে কেন? আমাকে ছেড়ে তোমাকে ধরবে কেন? যাই হোক, প্রশ্ন করে দেখা যাক। সনদ প্রথমে প্রশ্ন করল, আমার আগামী পরীক্ষার রেজাল্ট কেমন হবে? গাড্ডু। উত্তর জেনে সনদ ফিউজ হয়ে গেল। ভবিষ্যতে আমি কি হব, ডাক্তার না ইঞ্জিনিয়ার? পরিতোষ জানতে চাইল। নাম করা পকেট মার। নিকুঞ্জ মামা বড় বড় চোখ করে বললেন, ইভিল স্পিরিট, এ নিশ্চয়ই ইভিল স্পিরিট। দাঁড়াও, আমি দুটো প্রশ্ন করে নিই, তারপর তাড়ানোর ব্যবস্থা করতে হবে। আমরা এখানে যে 5 জন আছি তাদের নাম কি? জানা থাকলে বলো। হাতের ঢাকনিটা বর্ণমালা ছুঁয়ে ছুঁয়ে জানালো, একজন ছাগল, একজন গাধা, একজন গরু, একজন মুরগি, আর তুমি তো একজন মুরগি, আর তুমি তো একজন বুড়ো ভাম। নিকুঞ্জ মামা এবার ব্যস্ত হয়ে বললেন, জ্বালো, ঘরের সব আলো জ্বালিয়ে দাও। ইভিল স্পিরিট, এক্ষুনি একে তাড়াতে হবে। ঘরের সব আলো জ্বলে উঠতেই আমাদের হাতের ঢাকনিটা আলগা হয়ে গেল। আমি হাসি চেপে রেখে নিকুঞ্জ মামার মুখের দিকে তাকিয়ে দেখলাম তার চোখ মুখের করুণ অবস্থা। নিকুঞ্জ মামা বললেন, প্লানচেটে মুশকিল হলো এইসব ইভিল স্পিরিট নিয়ে। এরা বলতে পারে না কিছুই, অথচ সব সময় সুযোগ খোঁজে প্লানচেটের আসরে ঢুকে পড়ার। আর একবার আসরে ঢুকতে পারলে অকারণে সকলকে ব্যতিব্যস্ত করে মারে। যাই হোক, এ কদিন তোমাদের সঙ্গে প্লানচেটে বসে আমার মনে হয়েছে তোমাদের মধ্যে অভিজিৎকেই আত্মার বেশি পছন্দ করে। কাজেই তোমরা প্লানচেটে বসলে সব সময় অভিজিৎকে মিডিয়াম করে বসবে, তাতে তোমাদের সব দিক দিয়েই উপকৃত হবে। নিকুঞ্জ মামার সার্টিফিকেটের জোরে সেদিন থেকে আমি বন্ধুমহলে প্লানচেটে বিশেষজ্ঞ হিসাবে পরিচিত হলাম। বন্ধুরাও প্লানচেটে বসলে সব সময় আমাকে নিয়ে বসতে চাইতো, কারণ আমি বসলে খুব সহজেই আত্মার আবির্ভাব ঘটত, যেটা
আমাকে ছাড়া ওরা বসলে ঘটাতে পারত না। এর কারণ অবশ্য ওরা কেউ জানে না, জানতো না এ আমার কত বড় চালাকি। সবার বিশ্বাসের সুযোগ নিয়ে আমি হাতের ঢাকনি চালিয়ে আর নিজের বিচার বিবেচনা মতো উত্তর জানিয়ে বন্ধু বান্ধবদের তাক লাগিয়ে দিতাম। ওরা ভাবত সবই বুঝি আত্মার দেওয়া উত্তর, আর তেমন জটিল প্রশ্ন দেখলে আমি খুশি মতন ইভিল স্পিড ঢুকিয়ে আসর মাটি করে ছাড়তাম। 3 মাস পরের ঘটনা। 27 আষাঢ়, শনিবার, ভরা অমাবস্যা। বন্ধুদের ইচ্ছে সে রাতে প্ল্যান চেটে বসে একজন বড় কোনো মনীষীকে আনার জন্য। ওরা জানতো আমার পক্ষে তা এমন কিছু শক্ত নয়। আমি রাজি হলাম। হঠাৎ সন্ধে থেকে ভীষণ অসুস্থ বোধ করতে শুরু করলাম। এর সঠিক কারণ নিজেও ধরতে পারলাম না। জ্বর নয়, জ্বালা নয়, ব্যথা নয়, অথচ কি এক অস্বস্তি আমাকে স্থির হয়ে বসে থাকতে দিচ্ছে না। একটু পরে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। বন্ধুরা সে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমার কাছে এলে আমি তাদের অক্ষমতার কথা জানিয়ে দিলাম। অন্য দিনের চেয়ে আজ আমি অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে শুয়ে পড়লাম। ঘুম আসছিল না। ঘরের আলো নিভিয়ে জোর করে 2 চোখের পাতা বুজে ঘুমানোর চেষ্টা করলাম। তারপর একসময় সত্যি তন্দ্রার কোলে ঢলে পড়লাম। হঠাৎ তন্দ্রা ভেঙে যেতে শুনলাম বাইরের দেয়ালের ঘড়িতে 12টা বাজল। এখনো বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসের শো শো শব্দ। বাজ পড়ল কোথাও। আমার শরীরের অস্বস্তির ভাবটা আবার শুরু হলো, সন্ধ্যের চেয়ে অনেক বেশি। কে যেন আমার সমগ্র চেতনাকে আচ্ছন্ন করে জোর করে বিছনা থেকে তুলে নিয়ে আমাকে টেবিলে বসিয়ে দিল। টেবিল থেকে খাতা আর কলম নিয়ে আমাকে লিখতে বাধ্য করল। কি লিখছি আমি নিজেই বুঝতে পারছিলাম না, তবু অন্ধকারেই লিখে চললাম অনেকক্ষণ। লেখা যত শেষ হতে লাগলো আমি ততই সুস্থ বোধ করতে লাগলাম। পরে কখন যে ঘুমিয়ে পড়লাম খেয়াল নেই। ভোরবেলা ঘুম ভাঙতে দেখি ঝড় বৃষ্টি কখন থেমে গেছে। প্রভাতী সূর্যের আলো জানলা দিয়ে ঘরে এসে পড়েছে। সারা রাত আমি ঘুমিয়েছিলাম টেবিলের উপর মাথা রেখে। পড়ার টেবিলে আমার ডায়েরি আজকের তারিখের পাতাটা খোলা। পাতা ভরে অচেনা হাতের লেখায় আমাকে লেখা একখানি চিঠি। ঔৎসুক্য নিয়ে চিঠিটা পড়তে শুরু করলাম। অভিজিৎ, তুমি যে এত বড় প্রবঞ্চক, তোমার সঙ্গে পর পর 2 দিন প্ল্যান চেটে বসেও বুঝতে পারিনি আমাদের সকলকে বোকা বানিয়ে তুমি নিজের ইচ্ছে মতো হাতের ঢাকনি চালিয়ে প্রশ্নের উত্তর তৈরি করতে। বুঝতে পারলাম এই মাত্র মত্ত ত্যাগ করে পরলোকে এসে পল্টুবাবু আর সনাতনের খুড়িমার সঙ্গে দেখা হতে। তাদের মুখে শুনলাম সেই প্ল্যান চেটের আসরে তারা উপস্থিত থাকতে চাইলেও তুমি তোমার হঠকারী প্রচেষ্টায় তাদের আবির্ভাবের ইচ্ছেকে বানচাল করেছ। কিন্তু এই সততার কি প্রয়োজন ছিল অভিজিৎ? পৃথিবীতে বিশ্বাসী এবং অবিশ্বাসী উভয় প্রকার মানুষের উপস্থিতি চিরকালের। প্রত্যেকেই
তাদের বিশ্বাস মতো চলুক, এ সকলেরই কাম্য। কারণ এ প্রশ্নের মীমাংসা অদ্যাবধি সম্ভব হয়নি। গত সন্ধ্যায় দার্জিলিং মেল প্রবল ঝঞ্ঝায় দুর্ঘটনা ঘটায় গুরুতর আহত অবস্থায় আমি রাত 12টার সময় হাসপাতালে ভর্তি হওয়ার কিছু পরে দেহ ত্যাগ করি এবং মর্তলোক ছেড়ে পরলোকে আসি। ভালো আছি। ইতি নিকুঞ্জ মামা। চিঠি পড়ে আমি আশ্চর্য হলাম। এ কি সত্যি? বাইরের বারান্দায় খবরের কাগজওয়ালা কাগজ ফেলে গেল। আওয়াজ পেলাম। অভ্যাস মতো কাগজ খুলতেই নজরে পড়ল হেডলাইনে ছাপা হয়েছে গতকাল ঝঞ্ঝায় দার্জিলিং মেটের দুর্ঘটনার খবর। হাসপাতালের মৃতের তালিকায় অনেক নামের মধ্যে একটা নাম পড়ে আমি চমকে উঠলাম। নিকুঞ্জ মাইতি, বয়স 50। তবে কি প্লানচেট সত্যি